ভারতবর্ষের ইতিহাসে সবথেকে কলঙ্কিত ও রহস্যময় দিনের মধ্যে একটা। কারণ উত্তরপ্রদেশের নয়ডা শহরের ফ্ল্যাটে পাওয়া যায় এক ডাক্তার দম্পতি রাজেশ ও নূপুর তলওয়ারের 14 বছর বয়সী মেয়ে আরুষি তলওয়ারের লাশ। It was such a happy family, Sonia. I mean, I used to always think I must have done something really nice in my last life to have such a wonderful केस family. एक बार फिर से खुला है कोर्ट में नहीं इंडिया टीवी की इन्वेस्टिगेशन में। এই হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ অবধি প্রতিটা বিষয় এতটাই জটিল ও প্রশ্নের মায়াজাল সৃষ্টি করে, যার কারণে এটাকে ভারতের সবথেকে রহস্যময় ঘটনা বলা হয়। আজ এই সত্য ঘটনা অবলম্বনে মুভি তলওয়ারের গল্প এক্সপ্লেন করার সাথে আমি এই ঘটনা সম্পর্কিত বেশ কিছু এক্সট্রা তথ্য ও ছবি দেখাবো যা এই মুভিতে বলা হয়নি। আর কেন এই মুভিটা বিতর্কিত সেটা আমি ভিডিওর শেষে বলবো। 16 মার্চ 2008 সকাল 6টায় প্রতিদিনের মতো বাসন্তী কাজ করতে আসে। দুবার কলিং বেল বাজানোর পর নূতন ঘুম থেকে উঠে মেইন দরজা খুলতে আসলে দেখে রুমের দরজা বাইরে থেকে লাগানো। এইবার একটু বুঝিয়ে বলি, এদের ফ্ল্যাটের একদম সদর দরজার সামনে একটা ছোট্ট রুম আছে যেখানে ওদের বাড়ি দেখাশোনা করার লোক খেমপাল থাকে, আর ঠিক ওর রুমের পরেই মেন দরজা। তো বাড়িতে যেই আসুক না কেন খেমপাল দরজা খোলে, কিন্তু সেদিন খেমপাল রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে কোথাও চলে গেছিল। তাই নূতন মেইন দরজা খোলার সেকেন্ড চাবি উপর থেকে ছুঁড়ে বাসন্তীকে দিলে ও তালা খুলে ভিতরে প্রবেশ করতেই নূতন কেঁদে চিৎকার করে এসে বলে, বাসন্তী দেখ খেমপাল কি করেছে। ছুটে আসতেই দেখল শ্রুতি বিছানায় গলাকাটা অবস্থায় মৃত পড়ে আছে। সামনে পাথর হয়ে দাঁড়িয়ে ওর বাবা রমেশ। বাসন্তী এই ঘটনা গোটা মহল্লায় জানিয়ে দিলে নিমেষে ভিড় জমে যায়। ফ্ল্যাটের দারোয়ান পুলিশকে ইনফর্ম করায় তারা চলে আসলে লোকাল এরিয়ার এক ইনফর্মার দৈনিক ভাস্করের রিপোর্টার সুনীল মরিয়াকে এই খবর দিলে একই সাথে মিডিয়া ভিড় জমায়। সাব ইন্সপেক্টর ধনীরাম ঘটনাস্থলে আসলে প্রথমেই এত লোক দেখে হকচকিয়ে যায়, কারণ এত লোকের উপস্থিতির ফলে খুনের প্রমাণ, ফিঙ্গারপ্রিন্ট সব নষ্ট হয়ে যেতে পারে। অতএব ধনীরাম থানার বড়বাবুকে ডেকে পাঠালে ইনভেস্টিগেশন করার পর বাড়ির লোকের প্রথম বক্তব্য ছিল, আপনারা এখানে বেকার সময় নষ্ট করছেন, সবার আগে খেমপালকে গিয়ে ধরুন, কারণ ওই শ্রুতিকে হত্যা করেছে। কিন্তু বিষয় হলো, নেপালে স্থানীয় এই 45 বছর বয়সী খেমপাল, যে কিনা 2 বছর ধরে এই বাড়িতে বিশ্বস্ত কাজের লোক হিসেবে রয়েছে, সে কেনই বা শ্রুতিকে মারতে যাবে? আর এইখান থেকে শুরু হয় পুলিশদের গাফিলতি, কারণ রক্তমাখা তোষক ছাদে আনার সময় ধনীরামকে শ্রুতির কাকা দীনেশ জানায় যে ফ্ল্যাটের ছাদে যাওয়া সিঁড়ি ও দরজার তালায় রক্ত লেগে, কিন্তু পুলিশ সেটাকে টোটালি ইগনোর করে বলে তোষক নিয়ে যাওয়ার সময় ওটা লেগেছে, আর কিছুই না। আর যখন ছাদের দরজার চাবি খুলতে বলা হয় তখন এই ভিড়ের মধ্যে দীনেশ চাবি আনতে গেলে অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও না আসলে ধনীরাম গরম লাগছে জানিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। সেদিন পুলিশ ঘটনাস্থলে শ্রুতির সাথে কোনো ধস্তাধস্তির প্রমাণ না পেলেও তার চাদরে লেগে থাকা রক্ত, সিঁড়ি ও দরজার রক্তের কোনো স্যাম্পেল ও ফিঙ্গারপ্রিন্ট কিছুই কালেক্ট না করে চলে যায়। এর মধ্যে পুলিশের একটা টিম খেমপালকে খুঁজতে তার গ্রামে পৌঁছায়, যেখানে খেমপালকে না পেলে ওর জামাই জীবন শর্মাকে পুলিশি হেফাজতে নিয়ে মারধর শুরু করে, যে কিনা এই ঘটনা সম্পর্কিত কিছুই জানত না। কিন্তু তা সত্ত্বেও ওকে 9 দিন জেলে রাখা হয়। এদিকে পুলিশ তদন্ত করতে ব্যস্ত, আর একদিকে শ্রুতির বাবা মা তার শেষ কৃতকর্ম সারতে। 2 দিন পর দীনেশের এক্স পুলিশ অফিসার বন্ধুর রিকোয়েস্টে পুলিশ ছাদের তালা খুলতে এলে দেখে আরেক কাণ্ড। দেখলো ছাদের এক কোণে একটা গরমে পচা বডি পড়ে রয়েছে। আসলে 16ই মে ছাদের দরজায় তালা দেওয়া থাকলে রক্তমাখা তোষকটা তারা পাশের বাড়ির ছাদে রেখেছিল, তাহলে কিভাবে এটা কারোর নজরে পড়লো না, এটাই অদ্ভুত ব্যাপার। এই লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে রমেশ পর্যন্ত চিনতে পারছিল না। অবশেষে একজন শনাক্ত করলে জানতে পারে এটা খেমপালের বডি। যে মানুষটা বাড়িতে 2 বছর ধরে কাজ করছে তার বডি ফুলে যাওয়ায় রমেশের তাকে চিনতে না পারার বিষয়টা বড়ই অদ্ভুত। এই ঘটনা শ্রুতির হত্যাকাণ্ডে এক নতুন মোড় তৈরি করে,
কারণ এতদিন পুলিশ যেটাকে ওপেন অ্যান্ড শার্ট কেস ভাবছিল, যে বাড়ির মেয়েকে কাজের লোক মেরে পালিয়ে গেছে, সেটা সম্পূর্ণ ভুল। তবে পুলিশ সেদিন ফ্ল্যাটের ছাদের দেওয়ালে একটা রক্তমাখা হাতের ছাপ পায়, কিন্তু সেটাকে ফরেন্সিক টেস্টে না পাঠিয়ে একদম জিনিসটাকে ইগনোর করে দেয়। শ্রুতির ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রথমে কোনো ভারী কিছু দিয়ে ওর মাথায় 2 বার আঘাত করে অজ্ঞান করা হয়। তার আধ ঘন্টা পর খুব সূক্ষ্মভাবে কোনো ধারালো জিনিস দিয়ে ওর গলা কাটা হয়েছে। আর এই একই জিনিস খেমপালের ক্ষেত্রেও হয়েছে। পুলিশ তদন্ত করে পায় যে মৃত্যুর কয়েক ঘন্টা আগে শ্রুতি বাবার কাছে ক্ষমা চেয়ে কয়েকটা মেল পাঠিয়েছিল, এবং লাস্ট মুহূর্তে সে চেতন ভগতের বই দ্য 3 মিস্টেকস অফ মাই লাইফ পড়ছিল। সাথে লোকাল কেবল অপারেটরের থেকে জানতে পারে যে প্রায় ভোর পর্যন্ত, অর্থাৎ শ্রুতির মৃত্যুর পরেও ওয়াইফাই ইউজ হওয়ার কারণে কন্টিনিউ নাকি অন অফ হচ্ছিল। এই প্রমাণের ভিত্তিতে পুলিশ নূতন ও রমেশের উপর জেরা শুরু করে। তাদের এটা বিশ্বাস হয় না যে বাড়িতে 2টো খুন হওয়ার পরেও কিভাবে এরা শুনতে পেল না। এই ক্ষেত্রে দুজনের বক্তব্য ছিল যে ওদের রুমের এসি পুরনো হওয়ার কারণে অনেক বেশি আওয়াজ করে, ফলে বাইরের কিছুই শোনা যায় না। এরই সাথে পুলিশের একটা দল রমেশের ডেন্টাল ক্লিনিকের কম্পাউন্ডার কানাইহাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাকে খেমপাল নেপাল থেকে কাজের সূত্রে এখানে এনেছিল। তার বক্তব্য ছিল রমেশের নাকি বিজনেস পার্টনার সুনিতার সাথে অবৈধ সম্পর্ক ছিল, যেটা অবশ্য দুজনের কেউ স্বীকার করেন। পুলিশ শুরু থেকে চাইছিল এই কেসটা বন্ধ করতে, তাই এইসব রিপোর্ট অনুযায়ী একটা ফাইল রেডি করে, যেখানে বলা হয় শ্রুতি বাবার এই অবৈধ সম্পর্কের জন্য ডিপ্রেশনে থাকতো, তাই বাইরের কাউকে না বলে খেমপালের সাথে ব্যাপারটা শেয়ার করত। তাই রমেশ নিজের মেয়েকে খুন করার পর একমাত্র উইটনেস খেমপালকেও সে খুন করে। কিন্তু রমেশ এই অভিযোগ স্বীকার করে না। শ্রুতিকে তারা ভীষণ ভালোবাসত, কারণ বিয়ের এত বছর পর কমপ্লিকেশন থাকার মধ্যে আইভিএফ এর মাধ্যমে শ্রুতির জন্ম হয়। সামনের 24শে মে ওর জন্মদিন ছিল, তাই রমেশ ওকে সোনির DSC W130 ক্যামেরা গিফট করে। এইবার নতুন ক্যামেরা আসার পর বেশ কিছু ফটো ভিডিও শ্রুতি ক্যাপচার করেছিল, কিন্তু পরবর্তীকালে তদন্তের খাতিরে ক্যামেরা চেক করা হলে সেখানে বেশ কয়েকটা ফাইল মিসিং ছিল। পুলিশ আরও জানতে পারে শ্রুতির পিণ্ডদানের ডেটা অনুযায়ী ওর মৃত্যুর টাইম বলা হয়েছিল রাত 2টো। পুলিশ এটা নিয়েও রমেশকে জেরা করে, কারণ তারা যখন জানেই না সে কখন মারা গেছে, তাহলে মৃত্যুর সময় যে রাত 2টো সেটা কি করে জানলো। এমনিতেই এই কেসের ব্যাপারে তখন পুরো ইন্ডিয়ায় চর্চা চলছিল, তাই মিডিয়া প্রেসারের কারণে পুলিশ রমেশকে তার মেয়ে এবং খেমপালের খুনের অপরাধে গ্রেপ্তার করে। মিডিয়া কনফারেন্সে চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে কেস ক্লোজ করতে চাইলে ভীষণ রকম বিবাদের সৃষ্টি হয়, যেখানে কিছুজন তার বাবার পক্ষে এবং কিছুজন পুলিশের পক্ষে ছিল। এমনকি এই ঘটনার উপর কেন্দ্র করে শ্রুতির বন্ধুরা পর্যন্ত মিছিল বের করে, কিন্তু এই ঘটনা সম্পর্কিত একাধিক তথ্য মিডিয়াতে ভাইরাল হয়। অফিসার কনফারেন্সে বলে খেমপাল ও শ্রুতির মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, আর সেদিন রমেশ ওদের আপত্তিজনক অবস্থায় দেখে ফেলায় রাগে দুজনকে মেরে অজ্ঞান করার পর সার্জিক্যাল ছুরি দিয়ে তাদের গলা কেটে খুন করেছে। এই পয়েন্ট আরও জোরালো হয় কারণ গলায় ক্ষতের দাগ খুব বেশি সূক্ষ্ম ও ধারালো ছিল, যেটা প্রমাণ করছিল এই কাজ খুব দক্ষতার সাথে করা হয়েছে। এবং রমেশ যেহেতু ডাক্তার, তাই সব সন্দেহ ওর উপরেই যায়। সব থেকে অদ্ভুত ব্যাপার, এই হত্যাকাণ্ডের ঘটনাস্থলে পুলিশ শুরু থেকেই এত বেশি গাফিলতি করে যে টেবিলের উপর রাখা মদের বোতল থেকে কেউ ফিঙ্গারপ্রিন্ট নেয়নি, যা নিয়ে পরবর্তীকালে কি সমস্যা তৈরি হয় সেটা ভিডিও শেষে জানতে পারবে। এই ঘটনা সময়ের সাথে জটিলতার এমন পর্যায়ে পৌঁছয় যেখানে পুলিশ, মিডিয়া বা এই খুনের সাথে জড়িত প্রতিটা সদস্যের বয়ান সম্পূর্ণ একে অপরের বিপরীত হয়ে যায়। তাই না চাইতেও হোম মিনিস্ট্রির হস্তক্ষেপে এই কেস সিবিআইকে পাস আউট করা হয়, যার তত্ত্বাবধানে ছিল ডিপার্টমেন্টের সবথেকে বুদ্ধিদীপ্ত ও অভিজ্ঞ অফিসার অশ্বিন কুমার এবং তার সহকারী এসিপি বেদান্ত। অশ্বিন খেমপালের ঘর থেকে কয়েকটা বিয়ারের বোতল উদ্ধার করে, কিন্তু খেমপাল কোনোদিনও মাদক সেবন করত না, তার শুধুমাত্র স্মোকিং এর নেশা ছিল।
তাহলে নিশ্চয়ই সেদিন একাধিক লোক এখানে উপস্থিত ছিল। অশ্বিনের তদন্ত অনুযায়ী 16 তারিখ সকালে নূতন যখন প্রথম খেমপালকে ফোন করে তখন কেউ একজন ফোন রিসিভ করেছিল, কিন্তু পরক্ষণেই সে ফোন অফ করে দেওয়ায় আজ অবধি সেই ফোন পাওয়া যায়নি। রমেশের পূর্ব বয়ান অনুযায়ী রুমের এসি প্রচণ্ড আওয়াজের কারণে বাইরে কি হচ্ছে কিছুই শোনা যায় না। অশ্বিন এটা পরীক্ষা করার জন্য এসি চালিয়ে দরজা বন্ধ করে বাইরে থালা গ্লাস ফেলে চিৎকার করে দেখে যে এসির ব্যাপারটা সত্যি। কারণ নর্মাল আউটডোর এসি থেকে যেখানে 50 থেকে 75 ডেসিবেল আওয়াজ আসে, সেখানে রমেশের রুমের এসি থেকে আসছিল 90 ডেসিবেল আওয়াজ। অশ্বিন কেসের বাকি রিপোর্টগুলো চেক করলে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। ছাদের দেওয়ালে ওই রক্তমাখা হাতের কোনো ফরেন্সিক রিপোর্ট নেই। অশ্বিন ধানিরামকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে সেদিন এরা নাকি ফিঙ্গারপ্রিন্ট ফরেন্সিক ল্যাবে পাঠাতেই ভুলে গেছিল। ফলে মৃত্যুর 17 দিন পর যখন এটাকে রিপোর্টের জন্য পাঠানো হলো তখন রোদ বৃষ্টির কারণে সব প্রমাণ মুছে গেছিল। আর এই ঘটনা পুলিশ প্রশাসনের দিকে আঙুল তোলে। এরপর অশ্বিন পিণ্ডদানের রিপোর্ট নিয়ে রমেশকে জেরা করলে তার বক্তব্য ছিল পিণ্ডদানে মৃত্যুর সময় বলতে না পারলে কৃতকর্ম সম্পন্ন হয় না। তাই হিট অব দ্য মোমেন্টে শ্রুতির কাকা দীনেশ রাত 2টোর সময়টা পণ্ডিতকে বলেছিল। এরপর নূতন এবং রমেশের লাই ডিটেক্টর টেস্ট নেওয়া হয়, যেটায় দুজনেই পাশ করে। অশ্বিনের জন্য সবকিছু আরও জটিল হয়ে পড়ছিল, কেননা খুনের ঘটনাস্থলে প্রথম 6 ঘন্টার ইনভেস্টিগেশন সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় সব প্রমাণ ও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে পুলিশ ফরেন্সিক ডিপার্টমেন্ট বা স্নিফিং ডগের কিছু সাহায্য নেয়নি। এমনকি নূতন সকালে খেমপালকে ফোন করলে ফার্স্ট টাইম যে কল কানেক্ট হয়েছিল সেই বিষয়ে মোবাইল সার্ভার ডেটা কালেক্ট তারা করেনি, যার কারণে এখানে প্রশ্ন উঠছিল যে খেমপাল যদি আগেই মারা গিয়ে থাকে তাহলে ফোন কে তুলেছিল। এছাড়াও বাবা মায়ের ড্রেসে ও রুমে শ্রুতির রক্ত পাওয়া গেলেও অদ্ভুতভাবে খেমপালের কোনো রক্তের প্রিন্ট পায়নি, কারণ রমেশ ও নূতন সেটা পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো কেন? আর সবথেকে বড় কথা, তারা শনাক্ত করলো কি করে যে কোনটা শ্রুতির রক্ত আর কোনটা খেমপালে? আর রইল অন্যান্য প্রমাণ, সেটাও ঘটনাস্থলে মিডিয়া ও প্রতিবেশীদের অবাধ যাতায়াতের ফলে সব নষ্ট হয়ে যায়, শুধুমাত্র পুলিশের গাফিলতির কারণে। অশ্বিন এরপর আলাদা আলাদাভাবে সবার বয়ান নিতে শুরু করে। তবে শ্রুতির আঙ্কেলের যে এক্স পুলিশ অফিসার বন্ধু ছিল তার মতে শ্রুতির বেড দেখে মনে হচ্ছিল ওর সাথে ধস্তাধস্তি হয়েছে, অর্থাৎ বাড়িতে নিশ্চয়ই সেদিন আরও কেউ ছিল। সুনিতার থেকে জানতে পারে এই ঘটনার কিছুদিন আগে কানাইয়াকে রমেশ ক্লিনিকে সবার সামনে কাজে ভুল করার জন্য বকাবকি করেছিল, যেটা নিয়ে ও বাকিদের কাছে ক্ষোভ প্রকাশ করে। এবার হতেও পারে সে এইটারই বদলা নিতে খুনটা করেছে। তবে কানাইয়া এবং খেমপালের এক কমন ফ্রেন্ড নন্দুর কথা অনুযায়ী খেমপালের রুমে এই কানাইয়া এবং রমেশদের ড্রাইভার রাজপাল আড্ডা দিত। আর দারোয়ানের মতে ওই দিন সন্ধ্যা থেকে রাত অবধি বাড়িতে কেউ আসেওনি বা যায়ওনি। তো এতজনের বয়ান এটাই প্রমাণ করছিল যে শ্রুতির বাবা মা যা কিছু বলছে সবই সত্যি। অশ্বিন কানাইয়ার বাড়ি তল্লাশি করলে একটা রক্তমাখা বালিশ কভারের সাথে একটা খুকড়ি উদ্ধার করে। শ্রুতি ও খেমপালের গলা যেহেতু খুব দক্ষভাবে কাটা হয়েছিল, তাই সন্দেহ কানাইয়ার দিকেই যায়, যেহেতু সে রমেশের কম্পাউন্ডার ছিল। কারণ যারা ডাক্তারের সহকারী হয় তারা মোটামুটি এইসব কাজে পারদর্শী হওয়াটা ম্যান্ডেটরি। তাই কানাইয়া ও রমেশের ড্রাইভারের নার্কো টেস্ট করা হয়। এই টেস্টে সোডিয়াম প্যান্টাথল ব্যবহার করে ভিকটিমকে নেশাগ্রস্ত অবস্থায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। कृष्णा थड़ा राय कृष्णा कहाँ का है? नेपाल का। कब इधर? নার্কো টেস্টে রিভিল হয় যে খেমপাল ও শ্রুতির মধ্যে যে অবৈধ সম্পর্কের ব্যাপারটা সে বলেছিল সেটা সম্পূর্ণ মিথ্যে। কারণ খেমপাল তাকে নিজের মেয়ের মতো ভালোবাসত, বরং ড্রাইভার রাজপাল শ্রুতিকে পছন্দ করত এবং খুনের রাতে ওরা খেমপালের রুমে একসাথেই ছিল। সেদিন একসাথে মদ পান করার পর নেশা উঠলে খেমপালকে ওরা দুজন রমেশের থেকে লুকিয়ে মদ আনতে পাঠায়। আর এই সুযোগে কানাইয়া আর রাজপাল শ্রুতির ঘরে ঢুকে পড়লে পরিস্থিতি বিগড়ে যাওয়ায় কানাইয়া শ্রুতিকে চুপ করানোর জন্য ওর মাথায় কুকুরি দিয়ে আঘাত করলে অজ্ঞান হয়ে যায়।
কিন্তু এরপর কি হলো সেটা জানতে পারা যায় না, কারণ 3 ঘন্টার লম্বা জেরা এবং ওষুধের ওভারডোজের কারণে কানাইয়ার শরীরে অবনতি হচ্ছিল। তাই লাইফ রিস্ক হয়ে যাওয়ার কারণে নার্কো টেস্ট বন্ধ করতে হয়। এরপর রাজপালের নার্কো টেস্ট করা হলে সবকিছুই কানাইয়ার স্টেটমেন্টের সাথে মিলে যায়। তবে খুনটা রাজপাল যে করেনি এই বিষয়ে বাগবাকাও জানে। আর তখনই তৈরি হয় আরেকটা প্রশ্ন, যে এই বাগবাকাও কি জিনিস। আসলে সেদিন ঘটনাস্থলে আরও একজন উপস্থিত ছিল যে সব দেখে পালিয়ে যায়। তাদের এই ঘটনায় খেমপাল ভয় পুলিশ ডাকার কথা বললে ওরা দুজন ওকে ছাদে এনে ফুকড়ি দিয়ে মাথায় মেরে অজ্ঞান করে পরে দুজনেরই গলা কেটে খুন করে এবং ছাদে খেমপালের খুনের রক্তমাখা হাতের ছাপটা সেদিন কানাইয়ারই ছিল। খুন হওয়ার পর টেবিলে রাখা বোতল থেকে মদ খাওয়ার পর দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু সেদিন পুলিশ আসার পর এই বোতলে এতজনের ফিঙ্গারপ্রিন্ট পড়েছিল যে ফরেন্সিক রিপোর্টে কিছুই শনাক্তকরণ করা যায়। কিন্তু এই নার্কো টেস্টের পর সবকিছু পাল্টে যায়, কারণ ওয়েলফেয়ার কমিটির হস্তক্ষেপের জন্য এরা দুজন নিজস্ব উকিল পেয়ে যায়। আর সেই সূত্রে অশ্বিন তাদের দোষী সাব্যস্ত করতে পারে না, কারণ পুলিশের অধীনে দেওয়া বয়ান বা নার্কো টেস্টের ভিডিও আদালতে গ্রহণযোগ্য হয় না। তাহলে এখন শেষ উপায় বাগবাকাওয়ের খোঁজ। তবে এখানে আসে আরও এক বিপত্তি। সিবিআইতে অশ্বিনের হেড মিস্টার রামশঙ্কর রিটায়ার করায় একজন নতুন অফিসার জি.কে. দীক্ষিত হেড হিসেবে নিযুক্ত হয়, যার দরুন এই কেসে নতুন মোড় আসে। অশ্বিন দীক্ষিতকে নার্কো টেস্টের ফুটেজ সহ কানাইয়ার ঘর থেকে পাওয়া বালিশের কভারের খেমপালের ব্লাড রিপোর্ট দেখায়। কিন্তু অদ্ভুত কারণে দীক্ষিত এই রিপোর্ট রিকনফার্মেশনের জন্য আহমেদাবাদের ল্যাবে পাঠিয়ে দেয়। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ আদালতে সাবমিট না করার জন্য রমেশ বেল পেয়ে জেল থেকে ছাড়া পায়। আর ঠিক এর পরের দিন রিপোর্ট আসে যে খেমপালের যে ব্লাড স্যাম্পল Z25 ও কানাইয়ার ব্লাড স্যাম্পল X52 নাম দিয়ে পাঠিয়েছিল সেটার নাম পাল্টাপাল্টি হয়ে গেছে। অর্থাৎ Z25 হয়ে গেছে X52 এবং X52 হয়ে গেছে Z25। এতে পুরো কেস উল্টে দাঁড়ায়। যে বালিশের কভারে খেমপালের রক্ত পেয়েছে সেটা কানাইয়ার নয়, বরং খেমপালের রুম থেকে পাওয়া গেছে। কিন্তু এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ স্যাম্পল অশ্বিন নিজে কালেক্ট করেছিল। আর সাথে 10টা ফাইলে একসাথে টাইপিক্যাল মিস্টেক হওয়ার তো কথা নয়। অশ্বিন বিষয়টা খতিয়ে দেখার জন্য নিজে আহমেদাবাদ যেতে চাইলে দীক্ষিত তাকে আটকে দেয়। অশ্বিন বুঝতে পারে কিছু তো একটা ঘোটালা এর মধ্যে চলছে। সন্ধ্যায় অশ্বিন তার প্রিয় রেস্তোরাঁয় গিয়ে বসলে শুনতে পায় দোকানের মালিক একজনকে ভাবাকাও বলে ডাকছে। এটা শুনতে বাগবাকাও কথাটা মনে পড়ে। মালিককে জিজ্ঞেস করলে জানতে পারে যে নেপালিরা তোতলাদের ভাবাকাও বলে ডাকে। অশ্বিনা তখনই মনে পড়ে যে এতদিন যে কজনের বয়ান নিয়েছে তাদের মধ্যে খেমপালের বন্ধু নন্দু তোতলা। সেই মতো অশ্বিন নন্দুকে পিটিয়ে জেরা করলে সব সত্য উদ্ঘাটন হয় এবং ও স্বীকার করে যে সেদিন কানাইয়া আর রাজপালের কাণ্ডের জন্য খেমপাল ওকে ডাকতে আসে। তবে ঘটনাস্থলে পৌঁছে শ্রুতিকে মৃত পড়ে থাকতে দেখে ও ভয় পালিয়ে যায়। অশ্বিন এই পুরো বয়ানের একটা ভিডিও ক্যাপচার করে দীক্ষিতকে দেখালেও সে মানতে রাজি হয়, কারণ ওর বক্তব্য যে কাউকে ভয় দেখিয়ে নিজের খুশি মতো বয়ান দেওয়ানো যায় না। অশ্বিন অবাক হয়ে ব্যাপারটা জানতে চাইলে দীক্ষিত একটা মোবাইল ফুটেজ দেখায়, যেখানে অশ্বিন নন্দুকে মারতে মারতে বয়ান নিচ্ছে। আর সেই ভিডিও করেছে অশ্বিনের বিশ্বস্ত সহকারী এসিপি বেদান্ত। তার বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে অশ্বিন ওকে মারধর করলে দীক্ষিত অশ্বিনকে পুরো ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করে দেয়। এই ঘটনার কারণে সিবিআই যেহেতু 90 দিনের মধ্যে আদালতে কোনো চার্জশিট সাবমিট করতে পারে না, তাই শ্রুতি হত্যাকাণ্ডের অভিযুক্ত রাজপাল এবং কানাইয়া পেলে ছাড়া পেয়ে যায়। তবে এই ঘটনার কিছু সময় পর সিবিআই পুনরায় নতুন টিম বানিয়ে এই কেসে তদন্ত শুরু করে, যেখানে নতুন ইনভেস্টিগেশন অফিসার মিস্টার পলকে তদন্তে নিয়োগ করা হয়। সেই সূত্রে 12:30 নাগাদ রাজপাল ওদের গাড়ি করে আনতে গেছিল। এরপর রাজপাল সোজা নিজের বাড়িতে চলে আসে, অর্থাৎ রাজপাল যে এই খুনের সাথে জড়িত নয় সেটা তো পরিষ্কার। এরপর একে একে সবার বয়ান সহ রমেশ ও নূতনের নার্কো টেস্ট করা হলেও কোনো লাভ হয় না। পলের মতে এরা দুজন নিশ্চয়ই টেস্টের আগে অ্যান্টিডোট নিয়েছিল, কিন্তু এটা নিয়েও প্রশ্ন আছে, কারণ নার্কোর কোনো অ্যান্টিডোট হয় না।
এরপর ঘটনাস্থল থেকে একটা গলফ ব্যাট পাওয়া গেছিল। তো মিস্টার পলের মতে এই ব্যাট দিয়ে আপত্তিজনক অবস্থায় থাকা শ্রুতি ও খেমপালকে রমেশ মাথায় মেরে খুন করেছিল। এই ক্ষতের সাইজ ছিল 4 থেকে 3 সেন্টিমিটার, যেটা গলফ ব্যাটের হিট পয়েন্টের সমান। এই সব তদন্তের কয়েক মাস পর সিবিআই এর তরফ থেকে একটা মিটিং ডাকা হয়, যেখানে মিস্টার পলের টিম সহ অশ্বিনকেও ডেকেছিল। এই মিটিংয়ে দুই তরফের তদন্তের ডেটা প্রেজেন্ট করতে বলা হয়, আর যে তরফের ডেটা গ্রহণযোগ্য হবে সিবিআই কর্মকর্তা সেটাকেই আদালতে সাবমিট করবে। তবে এইখান থেকে শুরু হয় সব থেকে বড় জটিলতা। পলের তদন্ত অনুযায়ী বাসন্তীর মতে ও যখন সকালে কাজের জন্য আসে তখন নূতন থেকে ইচ্ছে করে বাইরে অপেক্ষা করতে বলে, যাতে ঘটনা সাজানোর জন্য এক্সট্রা টাইম পেয়ে যায়। মেইন দরজা ও রুমের মাঝে যে দুটো গেট থাকতো সেই জায়গাটা খেমপালের রুমের সাথে একটা এক্সট্রা দরজার সাথে কানেক্টেড, কিন্তু খেমপাল ওটার সামনে ফ্রিজ ও যাবতীয় সরঞ্জাম রাখার কারণে দরজাটা কখনো ইউজ হতো না। সেদিন বাড়ির কাজের মেয়েকে বাইরে অপেক্ষা করতে বলে নূতন এই দরজা ইউজ করে পুরো ব্যাপারটা এমন করেই সাজায় যাতে মনে হয় খেমপাল দরজা বাইরে থেকে লাগিয়ে চলে গেছে। যার কারণে বাসন্তী ঘরে ঢোকার পরেই ওদের বক্তব্য ছিল যে, দেখো বাসন্তী, শ্রুতিকে খেমপাল খুন করে পালিয়েছে। তবে এই খুনের কারণ ছিল আচমকা রাগ, কেননা রমেশ তার মেয়ে ও খেমপালকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। তবে শ্রুতি এই কাজটা তার বাবা মায়ের প্রতি বদলা নেওয়ার জন্য করেছিল, কারণ তদন্তে ভালোভাবেই জানা গেছে যে তার বাবা মা দুজনেরই অবৈধ সম্পর্ক ছিল। তো এবার রইল বাকি অশ্বিনের নার্কো টেস্ট, যার অনুযায়ী খেমপাল ও শ্রুতির ফোন রাজপাল আর কানাইয়া ভেঙে দিয়েছিল। কিন্তু এই ঘটনার 6 মাস পর শ্রুতির ফোন উত্তরপ্রদেশের একটা জায়গা থেকে খুঁজে পাওয়া গেছে। তো সবকিছু দেখে এটাই বক্তব্য যে শ্রুতির খুন ওর বাবা মাই করেছে। তবে অশ্বিনের তদন্ত অনুযায়ী শ্রুতি ও খেমপালের খুন কানাইয়া করেছে। তবে সবকিছুই যখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল সেই মুহূর্তেই কেন সবাই নিজের বয়ান পাল্টে ফেলল? নিশ্চয়ই এই সবকিছুর পিছনে কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। এছাড়াও পলের স্টেটমেন্টের কাউন্টার করে বলে যে কারোর পক্ষেই অত ভারী জিনিস দরজার সামনে থেকে সরিয়ে সেগুলোকে আবার সাজিয়ে খেমপালের বডি ছাদে এনে তার রক্ত ক্লিন করে ব্যাপারটাকে কখনোই এত কম সময়ের মধ্যে ম্যানেজ করা সম্ভব নয়। এছাড়াও খেমপালের ঘর থেকে যে গলফ ব্যাট পাওয়া গেছিল সেই বক্তব্য অনুযায়ী রমেশ ওদের আপত্তিজনক অবস্থায় দেখার পর যদি খেমপালের রুম থেকে ব্যাট এনে তাদের মেরেই থাকে, তাহলে এমনটা তো নয় যে ওরা রমেশের ব্যাট নিয়ে আসার জন্য অপেক্ষা করে একে অপরের উপর আপত্তিজনক অবস্থায় শুয়ে থাকবে। এছাড়াও শ্রুতির যখন বয়ফ্রেন্ড আছে, তাহলে ও একজন বাবার বয়সী লোকের সাথে কেনই বা এমনটা করতে যাবে? আর ছাদে যখন খেমপালের বডি উদ্ধার হয় তখন ওর পায়ে জুতো ছিল, তাহলে নিশ্চয়ই এটা সম্ভব নয় যে আপত্তিজনক অবস্থায় থাকার সময় সে জুতো পরেছিল। এদিকে রাজপালে যে টাইমিং নিয়ে প্রশ্ন উঠছে, সেই সূত্রে যদি ডাক্তারের রিপোর্ট দেখা হয় তাহলে সেখানে মেনশন রয়েছে শ্রুতির মৃত্যু নাকি রাত 12টা নয় বরং বেলা 12টায় হয়েছে। তো এত বড় টাইমিংয়ের ভুল ডাক্তার কিভাবে করলো? এটা কি করে সম্ভব যে একটা কেসে 3 বছরের 4 বার রিপোর্ট চেঞ্জ হয়েছে? মিস্টার পলের মতে রমেশ যদি এতই প্ল্যানিং করে খুনটা করে থাকে তাহলে শ্রুতির ফোনটাও তো ভেঙে ফেলতে পারত, কারণ এটা একেবারেই বেসিক জিনিস। আর এখনো পর্যন্ত যে রহস্যটা চাপা পড়ে রয়েছে তা হলো মিস্টার দীক্ষিতের বলার পর যখন ব্লাড স্যাম্পেলের রিপোর্ট পুনরায় চেক করা হলো, ঠিক তার পরেই 10টা ফাইলে টাইপোগ্রাফি এরর হলো কি করে? এই কেস তখনই মিটে যেতে পারত যদি পুলিশ শুরু থেকে সিরিয়াসলি ভাবে প্রতিটা কাজ করত এবং নন্দুর বয়ান অ্যাপ্রুভাল হিসেবে কোর্টে প্রেজেন্ট করা হতো, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। এতক্ষণে দুই পক্ষের মতামত জানার পর এটুকু বোঝা যায় যে ইনভেস্টিগেশন দুই তরফের দিক দিয়ে কিন্তু ঠিক, তবে বেশ কিছু স্টেটমেন্ট সন্দেহের আওতায় থেকে গেছে, যেটাকে কোর্ট কখনোই অ্যাকসেপ্ট করবে না। শ্রুতি হত্যাকাণ্ড ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো কেস যেটা অফিসিয়ালি সিবিআই এর তরফ থেকে কোর্টে আর্জি জানিয়ে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আদালত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে 2013 সালে নূতন ও রমেশ ট্যান্ডনকে 10,000 টাকার জরিমানা করে আজীবন কারাদণ্ডের আদেশ দেয়। কিন্তু তাদের বিপক্ষে সঠিক প্রমাণ পাওয়া না গেলে
2017 সালে তাদের ছেড়ে দেওয়া হয়। তাহলে এখন প্রশ্ন, এই মুভিটা নিয়ে কেন এত বিতর্ক? আসলে অনেকের মতে এই মুভি শুধুমাত্র রাজেশ ও নূপুরের ইমেজ ক্লিন করার জন্য রিলিজ করা হয়েছিল। তার ফলে যেসব তথ্য লুকোনো হয়েছে সেগুলো এখন আমি তোমাদের জানাতে চলেছি। 16 তারিখ বাসন্তী অর্থাৎ ভারতী মণ্ডল চলে যাওয়ার পর রাজেশ পুলিশকে খবর না দিয়ে নিজের আত্মীয়দের প্রথম খবর দেয়। ফলে বডি ঘন্টার পর ঘন্টা বাড়িতেই পড়েছিল। তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বীরেন্দ্র সিং নামের এক প্রতিবেশী ফ্ল্যাটের দারোয়ানকে বলে পুলিশ ডাকার ব্যবস্থা করে, কিন্তু তাদের আসার পূর্বেই সমস্ত প্রমাণ ও ফিঙ্গারপ্রিন্ট ঘটনাস্থলে নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে শুরু করলে এই দম্পতি তাদের বাধা দিয়ে পুলিশকে 25,000 টাকা দিয়ে জোর করে যে নেপালে গিয়ে হেমরাজকে খুঁজে বের করার জন্য। তৃতীয়ত, হেমরাজের রুমে খুকড়ি পাওয়ার বিষয়টা সম্পূর্ণ ভুল খবর, যেটা রাজেশ তাদের জানিয়েছিল। চতুর্থ, ময়নাতদন্তের রিপোর্টে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে, যার অনুযায়ী গলা কাটার ফলে আরশি ও হেমরাজের খুন হয়নি, বরং তাদের মাথায় আঘাত করার ফলে ব্লাড ক্লট হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে। পঞ্চম এবং লাস্ট পয়েন্ট, সময়ের সাথে বহুবারই হত্যাকাণ্ডের ফরেন্সিক রিপোর্ট পাল্টানো হয়েছে। কারণ প্রথমে বলা হয়েছিল যে আরশির উপর কোনো শারীরিক অত্যাচার হয়নি, কিন্তু পরবর্তীকালে রিপোর্টে পাবলিশ হয় যে আরশি মারা যাওয়ার পর তার পায়জামা এবং আন্ডারওয়্যার খুলে প্রাইভেট পার্ট পরিষ্কার করে শুধুমাত্র পায়জামাটিকে পরে পরিয়ে দেওয়া হয়েছিল। তার প্রাইভেট পার্ট থেকে দুজনের ডিএনএ পাওয়া যায়, তার মধ্যে একটা ছিল আরশির, কিন্তু দ্বিতীয় ডিএনএ কার ছিল সেটা কোনোদিনও জানাই যায়নি। এই জন্য আরশির যৌন কার্যকলাপ নিয়ে বহু প্রশ্ন ওঠে, যার কারণে শুরু থেকে এই রিপোর্ট ও আরশির উপর হওয়া শারীরিক অত্যাচারের ব্যাপারটা লুকিয়ে রাখার জন্য ফ্যামিলি থেকে পুলিশের উপর চাপ দেওয়া হয়। আর পরবর্তীকালে অদ্ভুতভাবে এই রিপোর্ট ফাইলটাই হারিয়ে যায়। কিন্তু এত কিছু ঘটনার পরেও মিডিয়া, পুলিশ বা সিবিআই হেমরাজ বা খেমপালের উপর কোনো দৃষ্টিপাত করেনি। এমনকি তার মৃতদেহ সকলের সামনে অসম্মানজনকভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এর কারণ কি শুধুমাত্র সে গরিব এই জন্য? ওকে কে খুন করলো? সেই উত্তর ধামাচাপা পড়ার সাথে আজও প্রমাণ হয়নি যে খেমপাল ও শ্রুতির মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। তাহলে এতদিন ধরে বর্তমান সময় পর্যন্ত খেমপাল এবং তার পরিবার যে অন্যায় অবিচার সহ্য করলো, তার মূল্য কে দেবে? সত্যি কি আইনের দুচোখ বাঁধা?